জনাব আব্দুল হক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। দেখা যায় বাজেট আসলেই বিভিন্ন সংগঠন তাদের দাবি তুলে ধরেন। তো দেখা যায় যদি বলি যে এবারের বাজেটে মোটা দাগে আপনাদের দাবিগুলো আসলে কি, দাবির পক্ষে আপনার যুক্তিটা অনেক যদি বলেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি বাজেটের সময় সাধারণত বাংলাদেশে রাষ্ট্রীয় অর্থনৈতিক পলিসিগুলো বাজেটে হয়ে থাকে, আগে আইন যাই থাকুক না কেন বাজেট সেটাকে সুপারসিড করতে পারে, সেজন্য বাজেটের ক্ষমতাটা জি জি সরকারের অনেক বেশি। তো আমরা যারা সমস্ত চেম্বার অ্যাসোসিয়েশনগুলো তাদের প্রস্তাব কিংবা দাবি দেওয়াগুলো এই সময় উত্থাপন করে, এটাই স্বাভাবিক। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে দেখেন, একটা মধ্যবিত্ত গড়ে তোলার অভিপ্রায় সরকারের, দেশে একটা মধ্যবিত্ত গড়ে উঠুক সেই হিসাবে কিন্তু আমাদের দেশে মধ্যবিত্তের সংখ্যা অনেক কম। জি জি আমরা যদি 1 লক্ষ গাড়ির বাজার তৈরি করতে পারতাম প্রতি বছর, তাহলে কিন্তু গাড়ি ইন্ডাস্ট্রিও এখানে হতে পারত। কিন্তু এখন মাত্র 30-35 হাজারের এই বাজারটা বিগত 50 বছরে গড়ে উঠেছে, যেটা অনেক বেশি বাড়া দরকার। এখন গাড়ির ট্যাক্স এত বেশি, বিশেষ করে সিসি ভিত্তিক ট্যাক্সগুলো অনেক বেশি। যদিও সরকার আপনার হাইব্রিড গাড়িগুলোতে কিছু ট্যাক্স কমিয়েছে, এখন ইলেকট্রিক ভেহিকেলওয়ালা চাচ্ছে তাদের ট্যাক্স আরও কমিয়ে দেওয়ার জন্য। আমরা মনে করি যে উন্নত বিশ্বে যেমন আপনার সিঙ্গাপুরে করেছে কি সরকার, সেখানে 2030 সালে টোটাল হাইব্রিড করে ফেলবে এরকম পলিসি করেছে, এবং কমার্শিয়াল গাড়িগুলোকে 2030 সালের মধ্যে ইলেকট্রিক ভেহিকেল করবে, এরকম প্রোগ্রাম নিয়ে তারা এগোচ্ছে। বাংলাদেশও সেটা ফলো করতে পারে। আমরা যে প্রস্তাবটা করেছি যে এখন গাড়ি 5 বছর বয়সসীমার কারণে বাজারে, জাপানের বাজারে পাওয়া যাচ্ছে না গাড়ি, সেই ক্ষেত্রে একদিকে হলো আমরা ক্রেতা, আমাদের যে শিল্প বাণিজ্য ব্যবসায়ী সাংবাদিক মধ্যবিত্তরা তারা গাড়ি পাচ্ছে না, অপরদিকে সরকারের রেভিনিউ কিন্তু ফল করছে, আবার আমাদের ব্যবসাটাও নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা উদাহরণ দিয়েছি ব্রিটেনের, যারা অনেক উন্নত বিশ্ব, তাদের এখানে প্রতি বছর প্রায় 17 লক্ষ নতুন গাড়ি বিক্রি হয় আর 70 লক্ষ পুরনো গাড়ি বিক্রি হয় ব্রিটেনের বাজারে। তা আমরা বলছি দেখেন, একদম আমরা যদি এই উদাহরণটা নেই তাহলে কিন্তু আমাদের এই বয়সসীমাভাবে রাখার কোনো মানে হয় না। এটা বরং তুলে দিলে কিংবা কমার্শিয়াল গাড়ি যদি 10 বছর করা হয় এবং অন্যগুলোকে বিবেচনা করা হয়, তাহলে বৈদেশিক মুদ্রায় প্রায় অর্ধেক মূল্যে আমরা গাড়ি পেতে পারি, যেটা আমাদের বাণিজ্য উপদেষ্টা নিজে বলেছেন যে ফরেন এক্সচেঞ্জ বাড়বে কী করে। আবার ফরেন এক্সচেঞ্জ যদি অর্ধেক যায়, শুল্ক কর কিন্তু পুরোই পাবে সরকার, তারপরেও গাড়ির দাম কমবে, কারণ গাড়িটা প্রাপ্যতা সংকটটা কমে যাবে। আমরা সেই জন্য অনেক গবেষণা করে সদস্য সরকারকে, বাণিজ্য মন্ত্রণালয়কে, এবং বাজেটে আমরা মাইক্রোবাসের ডিউটিটা সাপ্লিমেন্টারি কমাতে বলেছি, কারণ মাইক্রোবাসটা সারা দেশে একটা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে সরকার স্বীকৃতি দিয়েছে, কিন্তু তার উপরে সম্পূর্ণ শুল্ক কেন থাকবে। তো এটা আশা করি যদি রাজস্ব বিবেচনা করে, আর বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারের সদস্য সরকারের সর্বক্ষেত্রে আমরা বলবো যে সর্বোচ্চ পর্যায়েও এই জিনিসটা বিবেচনা করা উচিত যে $1 বাঁচানো মানে $1 অর্জন করা। বলা হয়ে থাকে ডলার সেভ ইজ $1 আর্ন। তো সেই হিসাবে যদি আমি 2 বছর 3 বছর কি 4 বছর সময় বাড়িয়ে দিয়ে, বয়সসীমা বাড়িয়ে দিয়ে যদি আমরা গাড়িটা আমদানি করতে দেই, তাতে যদি আমার ডলার অর্ধেক বেঁচে যায়, আমার কিন্তু শুল্ক কর মোটেই কমছে না, শুল্ক কর পুরোটাই পাচ্ছি আমি। তাহলে আমার মধ্যবিত্তরা বাজারে গাড়িটা পাবে, সরকার রাজস্ব পাবে, আমরা ব্যবসা করতে পারবো, এবং বাজারটা সম্প্রসারিত হবে, যেটা সরকার চাইছে যে বাজারটা আরও বড় হোক। তো আমরা সেই কারণে এই প্রস্তাবগুলো গবেষণা করে সরকারের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। জি, আপনারা বলছেন যে এই যে গাড়ি যে আমদানি করা হচ্ছে, এর ফলে মধ্যবিত্তদের যেটুকু আপনারা বলছেন যে তারা তাদের গাড়ি তাদের সাধ্যের মধ্যে চলে আসে। মধ্যবিত্ত যদি না বাড়ে, মধ্যবিত্ত কমে যায়, তাহলে কিন্তু ইকোনমি বাড়বে না কখনো। আপনাকে মধ্যবিত্ত বাড়াতে হবে। যেমন জাপানে প্রায় 98% মধ্যবিত্ত, 2% মধ্যে অল্প কিছু আছে একদম হতদরিদ্র, বাকিটা হচ্ছে বড় লোক। কিন্তু আমাদের দেশে যাদের টাকা আছে তাদের এত বেশি আছে যে তারা এখানে রোলস রয়েস গাড়ি পর্যন্ত আমদানি হচ্ছে বাংলাদেশে এখন, যদিও সেটা ইলেকট্রিক ভেহিকেল দিয়ে। এখানে আরেকটা বিষয় আপনাকে বলি, এখানে যেমন ইলেকট্রিক ভেহিকেলে 89% ডিউটি করা হয়েছে, এখন রোলস রয়েস গাড়িও চলে আসছে, অনেকগুলো গাড়ি আসছে, কিন্তু এখানে কিন্তু লাক্সারি ট্যাক্স দরকার ছিল। আমি মনে করি রাজস্ব বোর্ডের চিন্তা করা উচিত যে ইলেকট্রিক ভেহিকেল হলেও লাক্সারি মানে লাক্সারি, রোলস রয়েস, বেন্টলি কিংবা এই ধরনের গাড়িগুলোকে চিহ্নিত করতে হবে, এবং সেতে BMW যেমন বড়গুলো গাড়ির সাইজ, আকৃতি, ওজন সব কিছু মিলে কিন্তু একটা লাক্সারি ট্যাক্স আরোপ করা উচিত। তাহলে সরকার যে বর্তমানে সিসি ভিত্তিক যে অনেক বেশি শুল্ক কর রেখে দিয়ে নিষিদ্ধ পর্যায়ে রেখেছে, এটা দরকার হবে না, বরং ন্যূনতম 200% লাক্সারি ট্যাক্স
থাকতে পারে লাক্সারি গাড়িগুলো। জি, আপনাদের কিছু পরিসংখ্যান আপনারা তুলে ধরেছিলেন কিছুদিন আগে যে ৭৫% গাড়ি দেখা যায় বাংলাদেশে আমদানি করা হয়। ইউজড কিংবা তো রিকন্ডিশন। সেক্ষেত্রে দেখা যায় আপনারা আরো কিছু তুলে ধরেছিলেন, যেমন যদি থাইল্যান্ড বলি, অস্ট্রেলিয়া বলি এবং যুক্তরাজ্য, সেখানে দেখা যায় কোনো বয়সসীমা নেই আমদানি সেখানে করার ইমিশন ক্ষেত্রে। কঠোরভাবে দূষণের মাত্রা আছে। জি জি আমাদের এখানে এমনও নতুন গাড়ি আসে যেটা জন্মগতভাবে কিন্তু দূষণ করে, কারণ তার ইউরো স্ট্যান্ডার্ড হচ্ছে ইউরো 3ও চলে জি, আসছে। সেই কথাই বলতে চাচ্ছি কিন্তু- যে এই যে বাংলাদেশে যে আপনি বয়সসীমা 5 বছর থেকে 10 বছর করতে চাচ্ছেন, অন্যান্য দেশের সাথে তুলনা করলে দেখা যায় তাদের ফিটনেসটা চেক করা হয় এবং কার্বন নিঃসরণের ব্যাপারটাও খুব বেশি আমলে নেওয়া হয়। কিন্তু বাংলাদেশে যদি 5 বছর থেকে 10 বছর যে গাড়ি আনা হয়, যদি উন্নীত করা হয়, তাহলে সেক্ষেত্রে আসলে ফিটনেস কিভাবে চেক করা হবে এবং 100% কার্বন নিঃসরণ কিভাবে নিশ্চিত করা হবে? আমদানির আগেই নিশ্চিত করতে হবে যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিংবা রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক সার্টিফাইড। এটা সম্ভব, এটা কিন্তু একেবারে 100% সিকিউর করা সম্ভব, যেটা উন্নত না, বিশ্বে সেটা করছে। বাস্তবায়ন করা কিভাবে সম্ভব? সেই আমদানি পর্যায়ে কাস্টমস যদি বলেন। দেখবে যে সার্টিফিকেটটা, এমিশনের সার্টিফিকেটটা আছে কিনা, এবং তারপর রেজিস্ট্রেশনের সময় বিআরটি দেখতে পারে। দ্যাটস অল। মানে খুবই সিম্পল, 1% এখানে ব্যর্থ হবে না। জি, আরেকটা ব্যাপার যদি বলি যে বর্তমানে বাংলাদেশে এই ঢাকা শহরে বিশেষ করে দেখা যায় জ্যামের পরিমাণ বাড়ছে। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি বিভিন্ন গণমাধ্যম পড়ি এবং দেখি, তাহলে বিভিন্ন গবেষণা দেখি, তাহলে এর অন্যতম একটা কারণ ধরা হয় যে এই যে পার্সোনাল কার বা ব্যক্তিগত গাড়ি। তো সেক্ষেত্রে দেখা যায় 5 বছর থেকে 10 বছর যদি উন্নীত করা হয় আমদানির ক্ষেত্রে গাড়ির বয়সসীমা, তাহলে সেক্ষেত্রে দেখা যায় গাড়ি অ্যাভেলেবল হয়ে যায় মানুষের কাছে। তখন এই যানজট আরও সৃষ্টি হবে কিনা, কিংবা এখান থেকে উত্তরণের উপায় কি আছে বলে আপনার মনে হয়? দেখুন, এই যে আজকে মেট্রো রেল হয়েছে, জি আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলি, মেট্রো রেল কিন্তু আমরা লড়াই করে, আমি ওই কমিটিতে ছিলাম, জি 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 যে কনসালটেন্টরা ছিল তারা মেট্রো বাদ দিয়ে শুধু বাস দিয়ে এই প্ল্যানটা দিয়ে চলে যাচ্ছিল। আমরা তাদেরকে এমনভাবে ধরেছিলাম ওই কমিটিতে, প্রয়াত জামিল চৌধুরী স্যার ছিলেন কমিটি চেয়ারম্যান, যে তোমরা রেলকে বাদ দিয়ে কিংবা কোনো মাটির নিচে উপরে রেলের প্রভিশন না রেখে কেবল বাস দিয়ে সমাধান করবে, এটা তো এই দেশে হতে পারে না। জি, জি। আমাদের হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, সেইখান থেকে কিন্তু মেট্রো এসছে। আমি পার্সোনালি আমি মনে করি যে আমাদের ব্যাপকভাবে পাবলিক ট্রান্সপোর্ট দরকার, সস্তায়। আমাদের এই মেট্রো কিন্তু অনেক এক্সপেন্সিভ, বরং আমাদের তৈরি করা উচিত। আমরা রেলকে, মানে যেমন নারায়ণগঞ্জ থেকে গাজীপুর রেলটাকে যদি আমরা ইলেকট্রিক করি। জি, আমি কিন্তু সেই কথাই বলছি যে আপনার কাছে শেষ একটি প্রশ্ন আছে। হ্যাঁ, এই যে মেট্রো রেলের মাধ্যমে যে যানজট নিরসন হচ্ছে, তো নতুন করে গাড়ি আমদানির ফলে যখন গাড়ি অ্যাভেলেবল বেশি আমদানি নিশ্চয়ই হবে, মানুষও বেশি কিনবে, তখন আসলে এই যানজট যে সৃষ্টি হবে, এই যানজট তাহলে কিভাবে মানে কমানো যেতে পারে? আপনি যেমন ধরুন, যদি 10 বছর অ্যালাউ করা হয়, তাহলে বাস আমদানি হবে, যে বাসটা এখন হচ্ছে না। এমনকি বাসের ক্ষেত্রে কোনো টাইম তুলে দিয়ে এমিশনে যেতে পারে সরকার। বাসগুলো আমাদের এখানে যে বাস আছে দেখেন, নারকীয় অবস্থা, কিন্তু এই বাসে কোনো ভদ্রলোক চড়তে পারে না। অর্থাৎ আমাদের শিশু, নারী, ছাত্র, মধ্যবিত্ত, কর্মী মানুষ, সাংবাদিক থেকে আরম্ভ করে সর্বপেশার মানুষের চড়ার উপযুক্ত বাস দরকার। জি জি, এই যে জনগণের কথা তো বললাম, যদি রাজস্ব আদায়ের কথা বলি, শেষ প্রশ্ন আপনাকে, যেমন উত্তরা থেকে এখন যে মেট্রো চালু হয়েছে, তার জন্য উত্তরা থেকে গাড়ি আসা কমে গেছে, কিন্তু গাড়িটা মানুষের দরকার। এবং জাপানেও দেখেন, জাপানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি গাড়ি তৈরি হয়, কিন্তু জাপানের সবচেয়ে বেশি ট্রেন মাটির নিচে 3-4 স্তরে আছে। সর্বোপরি আপনার কাছে একটি প্রশ্ন, রাজস্ব আদায় আসলে বাড়বে কিনা এবং কতটুকু বাড়বে বলে মনে হয় যদি 5 থেকে 10 বছর? রাজস্ব আদায় অনেক বাড়বে যখনই আপনি মানুষকে ভোগ করতে দেবেন। একটা গাড়ি যখন আপনি কেনেন, এই যে এক্সিও গাড়ি, সাধারণ একটা গাড়ির দাম হচ্ছে এখন ধরুন প্রায় 26 থেকে 30 লাখ, তার 12 লক্ষ টাকা তার ট্যাক্স। একটা মাইক্রোবাসে 12-13 লক্ষ টাকা ট্যাক্স। যদি ট্যাক্সটা আপনি সহনীয় করেন, যখনই আপনি কিনতে পারবেন তখনই আপনি ট্যাক্স দেবেন। যখন কিনতে পাচ্ছেন না, সরকারও রেভিনিউ কিংবা ট্যাক্স পাচ্ছে না, আমাদেরও ব্যবসা নাই, ফলে এটা কিন্তু লস হলো। আপনাকে করতে হবে পলিসিটা এমনভাবে উইন উইন করতে হবে, যেমন আপনি যখন কিনবেন তখন সরকার রেভিনিউ পাবে, আমি ব্যবসা পাবো, এবং সবটাই কিন্তু উইন উইন হলো। অর্থাৎ পলিসিতে আমাদের একটা উইন উইন। সেটাই, পলিসিতে এমনভাবে যাতে পলিসি মেক করা হয় যার ফলে জনগণও যাতে উপকৃত হয়, সরকার রাজস্বও যেন বাড়ে, তার সাথে সবকিছু মিলে যদি আমাদের পরিবেশটাও যাতে সুস্থ থাকে। যার সামর্থ্য সে নতুন কিনবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্য আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম রিকন্ডিশন গাড়ি আমদানি নিয়ে, আর সেজন্য আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আলোচনা করছিলেন বারভিডার সভাপতি আব্দুল হক।